বেনজির কিভাবে দেশ ছাড়লেন, প্রশ্ন ফখরুলের। জানাবো মালয়েশিয়া কেলেঙ্কারি, দায়ীরা কি শাস্তি পাবে? এদিকে বেনজির দেশে আছেন কিনা নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো ঠাকুরগাঁয়ে 12 মিনিটের ঝড়ে লন্ডভন্ড 20 গ্রাম, নিহত 3। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে, বললেন সালাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বেনজির কিভাবে দেশ ছাড়লেন, প্রশ্ন ফখরুলের। সাবেক আইজিপি বেনজির আহমেদ কিভাবে দেশ ছাড়লেন সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমার প্রশ্ন যে সে বেনজির আহমেদ কিভাবে গেল, এই যে যারা বলল তার সম্পত্তি জব্দ করছে, দুদক থেকে তাকে মামলা করেছে, তাকে কোথাও যেতে দেওয়া হবে না, সে 4 তারিখে 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সপরিবারে চলে গেল সকলের চোখের সামনে। এই প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করেছে। বাংলাদেশের মানুষ তো আহাম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সরকার লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করেছেন। বিএনপি মহাসচিব বলেন, শুধু বেনজির নয়, এক আজিজ আহমেদ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা সরকার তৈরি করেছে। সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, বর্গীর দেশ পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটা রক্ষা করতে হবে। সরকার পতনে চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা নতুন করে আবার জেগে উঠেছি, নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবে, আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। তিনি বলেন, আমরা লড়াই করছি, যতক্ষণ না বিজয় অর্জন করছি এই লড়াই চলবে। পাকিস্তান একদিনে স্বাধীন হয়নি, ভারত একদিনে স্বাধীন হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি। আমরা তো কয়েক বছর লড়াই করেছি, 15 বছর লড়াই করে যদি মনে করি যে আমরা হেরে গেছি, সেটা মনে করার কোনো কারণ নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে, কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই আলোচনা করে ঠিক করব। মালয়েশিয়া কেলেঙ্কারি, দায়ীরা কি শাস্তি পাবে? শেষ পর্যন্ত 30,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। তারা কেউ 4 থেকে 6 লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন, অনেকে জমি জমা বিক্রি করেছেন, নিঃস্ব হয়ে সবকিছু হারালেন। এই সমস্ত নিম্ন আয়ের মানুষগুলো, তাদের কান্না শুক্রবার বিমানবন্দরকে ভারী করে তুলেছিল। প্রশ্ন হলো যে এই 30,000 কর্মী যে মালয়েশিয়া যেতে পারলো না, সমস্ত জীবনের সঞ্চিত সমস্ত টাকা ধার দেনা করে, টাকা গচ্ছিত রেখে কিছু রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে তাদের জীবনের ঘোর আমানিশা নেমে আসলো, তারা কি করবে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, এর জন্য যারা দায়ী তাদের কি বিচার হবে? বিভিন্ন তথ্য অনুসন্ধান দেখা যায় যে মালয়েশিয়া এই বিপর্যয়ের প্রধান কারণ হলো সরকারের ভিতরে থাকা প্রভাবশালী একটি চক্র, যারা মালয়েশিয়ার শ্রমবাজারকে নিয়ন্ত্রণ করত। তথ্য অনুসন্ধান দেখা গেছে যে 4টি রিক্রুটিং এজেন্সি তারা মালয়েশিয়ার এই শ্রমবাজারকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করত। সরকারি রেটের বাইরে তারা ইচ্ছেমতো শ্রমিক পাঠানোর জন্য ফি ধার্য করত, এবং হিসাব করে দেখা গেছে যে 1.5 বছরে তারা 4.5 লাখ লোককে বিদেশে পাঠিয়েছেন এবং 20,000 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। যে 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক সেনা কর্মকর্তা 111-এর সময় আলোচিত মাসুদ উদ্দিন চৌধুরী, তার রিক্রুটিং এজেন্সির নাম 5M ইন্টারন্যাশনাল আছেন। আওয়ামী লীগের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, তার রিক্রুটিং এজেন্সির নাম স্নিগ্ধা ওভারসিস আছেন। আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য বেনজির আহমেদ, তার রিক্রুটিং এজেন্সির নাম আহমেদ ইন্টারন্যাশনাল। এছাড়া সাবেক অর্থমন্ত্রী আফমা মুস্তাফা কামালের স্ত্রীর অরবিটালস এন্টারপ্রাইজ এবং লোটাস কামালের মেয়ের আরেকটি রিক্রুটিং এজেন্সি অরবিটালস ইন্টারন্যাশনাল, এরই মূলত মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করত, ইচ্ছামতোভাবে মূল হাঁকাত, এবং এদের কারণেই মালয়েশিয়ার এই ঘটনা ঘটেছে বলে অনেকে মনে করেন। এখন প্রশ্ন হলো যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলো এর সঙ্গে জড়িত, তারা প্রত্যেক প্রভাবশালী, এরা সবাই ক্ষমতাশীল আওয়ামী লীগের সদস্য অথবা আওয়ামী লীগের নেতারা আত্মীয় স্বজন। সরকার কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? সাম্প্রতিক সময়ে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, আর এখান থেকে অনেকে মনে করছে যে রিক্রুটিং এজেন্সিগুলো এই সমস্ত ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। কারণ মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 79,000 টাকা, কিন্তু বাস্তবে এই কয়েকটি রিক্রুটিং এজেন্সির কারণে এই টাকা অনেক বেড়ে গিয়েছে। 2023 সালে মে থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে 357 জন মালয়েশিয়ার প্রবাসীর সাক্ষাৎকার নিয়ে একটি জরিপ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ভেরিটে ইনকর্পোরেটেড সহ পোস্টে সংস্থা, এতে বলা হয় মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন 5,40,000 টাকা। 96% কর্মীকে অত্যন্ত একটি উৎস থেকে ঋণ নিতে হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেষের দিনে যারা অপেক্ষমান ছিলেন তারা 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন বলে উল্লেখ করা হয়। প্রশ্ন হচ্ছে যে সরকারের ছাত্রছায়া থেকে যারা গরিব মানুষকে এভাবে পাঠালেন, ঠকালেন এবং মালয়েশিয়ার শ্রমবাজারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিলেন, তাদের শাস্তির কি হবে? বেনজির দেশে আছেন কিনা নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ দেশে আছেন নাকি চলে গেছেন সে ব্যাপারে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমি এখনো সঠিক জানি না তিনি আছেন নাকি চলে গেছেন, আমাকে জেনে কথা বলতে হবে। বেনজির আহমেদের দেশ ত্যাগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না। সে আছে নাকি চলে গেছে আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কি না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। কোনো ব্যক্তি যদি কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। এ বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী বিধান রয়েছে, বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। সে কি দোষ করেছে কিনা দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। এগুলো তদন্ত হচ্ছে, তদন্তের পরে জানা যাবে তিনি দোষী না নির্দোষ, কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন বা সম্পদ বানিয়ে তার তথ্য দেননি। এগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে। অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক নয়। এই সময় সাংবাদিকদের সম্প্রতি ভারত বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন। উত্তরে মন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্যের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ভারতে, তাই মামলাটি ভারতেই হয়েছে এবং ভারত থেকেই সেটা হবে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি হয়েছে, কাজে ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে। যেহেতু ঘটনা ঘটেছে তাদের দেশে, আমাদের দেশে হলে আমাদের আবেদন করতাম, তখন মূল মামলাটা আমাদের থাকতো। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী সহ সবাই উদ্বিগ্ন। যারা অপরাধী, যারা এই খুন করেছে কিংবা যারা সহযোগিতা করেছে তাদের আইন অনুযায়ী বিচার করা হবে। নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনতে হবে, সব ধরনের ব্যবস্থা করতে হবে। এখনো তদন্ত চলছে, এখনই আমরা সুনিশ্চিতভাবে বলতে পারবো না। সে কথায় আছে, আমরা যেটা শুনছি সেটা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে সেখানে আমরা গিয়ে সম্পৃক্ত হব। ঠাকুরগাঁয়ে 12 মিনিটের ঝড়ে লন্ডভন্ড 20 গ্রাম, নিহত 3। 12 মিনিটের ঝড় বৃষ্টিতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা 3 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে 2 নারী এবং বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে 2.5 বছর এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার 1 জুন ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। ঝড়ে 2 ইউনিয়নের 20টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। কাঁচা বাড়ি ঘরে টিনের চালা উড়ে গেছে, গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। পয়নুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। সেখানে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। বাড়িতে ছুটে এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি শুরু করি। পরে বারান্দায় পরে টিন ও ছাউনি সরিয়ে দেখি নিচে চাপা পড়ে আছে। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঝড়ের সময় একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জায়েদা তাদের ঘরের বারান্দায় মারা যান। দাবিদুল ইসলাম জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঝড়ের সময় ভয়ে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হয়েছে। একই সময় হাওড়া ঝড়ের পর উপজেলার সুত্তসু ইউনিয়নের লালাপুর নারায়ণপাড়ার গ্রামের বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে নাইম নামে এক শিশু মারা যায়। নাইমের বাবা নাজমুল ইসলাম জানান, খেলতে গিয়ে তার ছেলে গর্তে পড়ে যায়। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গফিটা, লোহারা, বামুনিয়া সহ 12টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহারা, বেলবাড়ি, বটেরহাট, হরিপুর সহ 8টি গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ কাঁচা বাড়ি টিনের চালা উড়ে গেছে, গাছ ভেঙে পড়েছে ঘরের উপর। বাড়িঘরে ইউনিয়নের আধার দিঘি বাজার 5টি দোকান ও 2টি হোটেলের উপর গাছ ভেঙে পড়েছে। ঘরের টিন নষ্ট সহ সার কীটনাশক ও সিমেন্ট ব্যবসায়ীদের 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আধার দিঘি বাজারের ব্যবসায়ী হাসান আলী জানান, বাজারে শতবর্ষী কিছু আম গাছ ছিল। 15 মিনিটের ঝড়ে সেই গাছের বড় ডাল ভেঙে পড়েছে দোকানের উপর। এতে দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, ঝড়ে তাদের স্কুলের হল রুমের টিনের ছাউনি মাঠে এসে পড়েছে। বৈদ্যুতিক খুঁটির উপর বিদ্যালয়ের প্রবেশ দ্বারে গাছ ভেঙে পড়েছে। এদিকে বাড়ি ইউনিয়নের আধার দিঘি থেকে হরিণমারি যাওয়ার রাস্তায় গাছ ভেঙে পড়ে যান, চলাচল বন্ধ আছে। কয়েকজন গাছ কেটে সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে দেখা গেছে। ঝড়ের পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গি জেলা অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে 40টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গি বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, বাকি সব এলাকায় বিদ্যুৎ বন্ধ। সকাল থেকে আমাদের লোকজন মাঠে কাজ করছে। বালিয়াডাঙ্গি উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলেন, ঝড়ে মরিচ, 12 ধান, পটল সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে মাঠ পর্যায়ে খোঁজ খবর নিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার বলেন, ইউপি চেয়ারম্যান এবং আমাদের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছেন। আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে বললেন সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, জনগণ কখনোই আওয়ামী লীগকে পছন্দ করে না, কারণ এরা সন্ত্রাসী দল। এরা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে। তাই শোষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে প্রতিপক্ষ মনে করে, তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাক স্বাধীনতা, ভোটাধিকার। আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণ নয়, এদের ইতিহাস আগুন সন্ত্রাসী। এরা মিছিলে গুলি চালিয়ে অপরের উপর দায় চাপায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।